এদিক দিয়ে আমরা বলছিলাম না, একটা ওজোপাটিকো লাইন, একটা আরবি লাইন, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। তো এইটা হচ্ছে কি আরবি না? দেখো এখানে এটা হচ্ছে ওজোপাটিকো লাইন। দেখো ওজোপাটিকো লাইন 3 ফেজ ওখান থেকে আসছে, এসে দেখো একটা ড্রপ আউট ফিউজ আছে। ড্রপ আউট ফিউজের নামটা কি? ড্রপ আউট ফিউজ দিয়ে দেখো এখান থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে আমাদের সাবস্টেশনের ভিতরে গেছে। আরেকটা লাইন এখানে দেখো আরবি লাইন, ওই ড্রপ আউট ফিউজ দিয়ে কোথায় গেছে? সিটি ফিটি। দেখো এগুলা কি সিটি, তাই কি না? হ্যাঁ সিটি। দেখো সিটি ফিটি চেনার উপায় আছে। হ্যাঁ, যদি এক লাইন দিয়ে ঢুকে এক লাইন দিয়ে বের হয়, সেটার নাম কি? সিটি না ফিটি? সিটি যদি ইয়ে থাকে প্যারালের মতো মনে হয়, সেটা হচ্ছে সিটি ফিটি। তো সিটি ফিটির কাজটা তোমরা জানো সবাই, কারেন্ট মেজারিং করার কাজ, মেজারিং করে প্রোটেকশনের কাজও করে, তাই কি না? কি প্রোটেকশন করে সিটি ফিটি দিয়ে? আপনি একটু বলেন। সবাইকে শুভেচ্ছা। আমি সারাফত খান, এখানে সহকারী প্রকৌশলী হিসেবে আছি। আমি ডুয়েটে পড়াশোনা করতাম। 2006 সালে আমাদের ইন্টারমিডিয়েট ছিল। এরপরে আমি ওখান থেকে এমএসসি নিয়েছি 2017 সালে। আমি এখন এখানে পিএইচডিতে পড়াচ্ছি। যাই হোক, আপনারা আসছেন আগ্রহ করে, এজন্য সবাইকে আবারও শুভেচ্ছা। এইখানে আমি একটু বলি, আমাদের এখানে আগে একটাই লাইন ছিল। এই যেটা দেখতেছেন, এই সিস্টেমটা হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এরকম পোল মাউন্টেড সিটিপিটি থাকে। মূলত এই সিটিপিটিটা এখানে ইউজ করা হয়েছে এটা মিটারিংয়ের কাজে। আপনারা দেখেন ওই পোলের সাথে এই যে এনার্জি মিটার আছে, যেটা দিয়ে আমরা ইউনিট যেটাকে পাই আর কি। সিটিপিটির মেইন কাজ হচ্ছে যে হাই ভোল্টেজটাকে ওরা লো ভোল্টেজকে কনভার্ট করে, আর সিটিটাকেও কারেন্টে কনভার্ট করে, পিটিটাকে আপনার ভোল্টেজে কনভার্ট করে। তো ওইটা ওই রেশিও হিসাব করে ওই মিটারিংয়ের ইউনিটগুলো নেওয়া হয়। আর এইটা হচ্ছে আমাদের পল্লী ওজোপাটিকো বা যেটা আমরা সিটিপি বলি। এইটার সিটিপিটা হচ্ছে আবার এই মিটারিংয়ের একটা রুম আছে। এই রুমের ভিতর এই সিস্টেমই ওই একটা বক্সের ভিতর দেওয়া আছে। এখন এক একজনের একটা স্ট্যান্ডার্ড, তো এই কারণে এখন ওইটার চাবিটা আমার কাছে নাই, এবং ওইটা হলো ওদের কাছেই লক করা, ঢোকা যায় না আর কি। তো এই যে সিস্টেম আছে, এই সিটিপিটি ওইখানে আছে। এখন এই প্রোটেকশন বলতে কি, ফার্স্ট স্টেপ প্রোটেকশন আমাদের এইখানে। ফার্স্ট স্টেপ প্রোটেকশন হলো যদি কোনো বড় ধরনের শর্ট সার্কিট হয়, তাহলে ওই ড্রপ আউট ফিউজগুলো পড়ে যাবে। এটা যদি না পড়ে, আমাদের ভিতরে যে বিসিবি আছে, বিসিবি পড়বে, তারপরে এলটি সাইডে আরও অনেক কিছু আছে। আর এইখানে হচ্ছে এই এইচটি কেবল যেটাকে বলে, এটা হচ্ছে আমাদের 11 কেভি ভোল্টেজ। এই কেবলটা আমরা এই বছর রিসেন্টলি পাল্টাই দিচ্ছি, কারণ আগে আমাদের একটা ভিসিবি হচ্ছিল হায়ার করছিল। তখন ওই কেবলের কিন্তু একটা ইনসুলেটর মেজারমেন্ট হচ্ছে, মানে হাই ভোল্টেজটাকে সে যে অ্যাবজর্ব করতে পারে, সে ধরনের একটা প্রোটেক্টিভ দিকে খেলায়। যদি কখনো এটা ডাইইলেকট্রিক ডিসচার্জ বলে, হ্যাঁ, এটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ওই হাই ভোল্টেজটা দেওয়া ঠিক হয় না। এই কেবলটা আমরা এই যে গত 3 মাস আগে চেঞ্জ করে দিচ্ছি। আর এর আগে কিন্তু আমাদের এখানে বিদ্যুতের ব্যবস্থা এত ভালো ছিল না। এখন কিন্তু রিসেন্টলি যদি 2টা লাইন থাকে, সেক্ষেত্রে একটা চলে গেলে সাথে সাথে এটা 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে চালু হয়। এটা কিভাবে করা হয় যে দুটো লাইন একসাথে? এটা দেখাবো, আমরা এটা ভিতরে যে দেখাবো। তারপরে আমি এই যে আমাদের এনার্জি মিটার যেটা, এটা বলি। আমি আগে যেটা বলছিলাম যে এই সিটিপিটি থেকে সবাই তোমরা এইদিকে চলে আসো, ভোল্টেজটাকে কনভার্ট করে, মানে এখানে নর্মালি দেখা যায় 100 ভোল্টেজের মতো নেওয়া হয় আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের ইনকামিংয়ে তো প্রায় 1300-1400 ভোল্টেজের মতো আছে। হ্যাঁ, তো এইখানে দেখা যাচ্ছে যে এটাকে ভোল্টেজ কনভার্টে নিয়ে আসা হয় ডাউন করে, আর সিটিটাকেও কিন্তু ইয়া করা হয়। এখানে কারেন্টটা 2টা রেশিও মিলে এখানে একটা ইউনিট সিস্টেম পাওয়া যায়। পাওয়ার মিটার যেভাবে কাজ করে কেবলটা দেখাই। এই কেবলটা হচ্ছে এখানে এর ভিতর মূলত আমাদের যে 3 সিস্টেম, 3টে কোর এর ভিতর দেওয়া আছে, এবং খুবই একটা ইনসুলেটেড সিস্টেম দেওয়া। এটা আন্ডারগ্রাউন্ড বা যে সাবমেরিনের ভিতরে কিন্তু এই সমস্ত কেবল ইউজ করে। আচ্ছা, এটা কোথায় গিয়েছে?
এই লাইনটা কোথায় গেছে? এটাই যে এখান থেকে একটা প্যাচ দিয়ে ওই ও আচ্ছা, যদি কখনো মানে আবার সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আবার ইউজ করতে পারি, এই কারণে একটু প্যাচটা দিয়ে বেশি করে রাখি। স্যার তারগুলো কি ডায়ামিটার দেখা যাবে, মানে খোলা আছে? আমাদের ভিতরে কাটা সেকশন আছে, ক্রস সেকশন দেখাবো। সার্বিক জায়গা তো কেবলটাই ঢুকে প্রথমে এই ভিতরে ঢুকে, হ্যাঁ ভিতরে হচ্ছে দেখুন প্রথমে এটা হচ্ছে একটা মানে মূলত অটোমেটিক সুইচের মতোই। এই ভ্যাকুমের মেইন পার্টটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা আচ্ছা, যারা পেছনে আছো তারা একটু বাইরে চলে যেতে, বাইরে কি একটু হচ্ছে আমাদের এই বড় চেম্বারের মেইন ফাংশনটা হচ্ছে এইটার ভিতরে, এটাই হচ্ছে আমাদের ভ্যাকুম সার্কিট। এইখানে এই ব্যাক সাইডে আপনার ভ্যাকুম চেম্বার আছে, ওই চেম্বারের ভিতরে মূলত যে কানেকশন এবং ডিসকানেকশন যেটা হয়, এটা একটা চেম্বার সিস্টেমের ভিতরে যে বুস্ট সিস্টেম থাকে, আপনারা ছবিটা দেখছেন এরকম অন করা থাকে, যখন অফ হয় তখন আপনি ডিসকানেক্ট। মানে এখানে হচ্ছে ডিসকানেকশনটা মেইনলি ভ্যাকুয়ামের ভিতরে করা হচ্ছে। আমরা এয়ার সার্কিট ব্রেকার নাম শুনেছি, তারপর হচ্ছে অয়েল সার্কিট ব্রেকারের নাম শুনেছি, তাই না? ভিডিও করতেছে একটু কালো ক্লোজ করে। হ্যাঁ, রেডি হলো ব্লু, 3টা 3 ফেজ। এইখানে ভিতরে আপনার এই এয়ার সিস্টেম দেওয়া আছে। স্যার এখানে স্যার এই ভ্যাকুয়াম এখন মূলত ভ্যাকুয়াম ইউজ করা হতো যে যাতে সুইচিং যখন হয় তখন একটা আরেকটা যাতে মিনিমাইজ হয়ে আগুনের স্পার্ক হয়, হ্যাঁ বাংলায় বলতে গেলে আগুনের স্পার্ক হয়। এই স্পার্কটা রিমুভ করার জন্য কিছু সিস্টেম দেওয়া আছে, এয়ার ব্রেকার, তারপরে আপনার অয়েল সিস্টেম দেওয়া আছে, ভ্যাকুয়াম সিস্টেম দেওয়া আছে। এটা মোটামুটি মিডিয়াম ভোল্টেজের জন্য এই ভ্যাকুয়াম দেওয়া আছে। আর যখন আপনার আরো 333 কেবি বা 66 কেবি উপরে গেলে অয়েল সার্কিট ব্রেকার, আরো বিভিন্ন SF6 আছে। মূলত হচ্ছে ওই আর্কটাকে রিমুভ করার একটা উপায়টাই হলো যে বিভিন্ন সিস্টেম। নর্মালি 11 কেবিতে এই বিসিবি ইউজ করে। এখন মূলত এটা একটা মেইন ফাংশন হচ্ছে এই যে এটা হলো রিলে, এই রিলেটাকে বিভিন্ন সেন্স করে। এখন এইখান থেকে কিন্তু এটা নর্মালি আমাদের এই যে ওয়ান অফ করার সিস্টেম আছে, কথাগুলি যদি আমরা অটোমেটিক অফ করতে চাই, এই সাইডে আমরা যদি অফ করে দিই, এখন এটা সম্ভবত লাইনে আছে, ঠিক আছে, এটা লাইনে আছে, আমরা অফ করলে কিন্তু এটা অফ হয়ে যাবে। আমরা এটা অফ করবো না, ওইটা অফ করে দেবো। আচ্ছা, না বলছিলাম ভোল্টেজটা একটু নর্মালি সময় বেশি, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ডাইরেক্ট শহর থেকে চলে আসছে তো একটা ফিডার, এই ফিডারের ভোল্টেজ লসটা খুব কম হয়। মানে এইটা কোথাও সাপ্লাই দেওয়া হয় না, ফিডার তো সাপ্লাই দেওয়া। মানে এই ফিডারে খুব একটা লোড নাই ওটা, মানে সেই বলতেছি। এই কারণে এইগুলো ভোল্টেজ লেভেলটা মোটামুটি আমরা ভালোই পাই। এখন এই সিস্টেমটা আমি আগে দেখাই, এরপর হচ্ছে এই বিসিবিতে একটা তার ঢুকছে, এখান থেকে একটা আউট হয়ে আমাদের এটা সমস্যা। আর এই বিসিবিতে কিন্তু এই ভোল্টেজ, এই কারেন্ট, এই সব কিছু দেখার জন্য কিন্তু আবার ওই একই সিস্টেমের আপনার একটু নিচে ওটা দেখতে হবে। এই যে দেখেন এইগুলো হচ্ছে একই সিস্টেমের সিটিপিসি সিস্টেম দেওয়া। সেন্স পাওয়ার জন্য দেখে আমরা এই ভাইব্রেশন শুনতে পাচ্ছ? এটার নাম কি? ট্রান্সফরমার। ভিতরে সবাই আসার দরকার নেই। আচ্ছা, আমরা বাইরে থেকে একটু লিস্টে এই পাশে হচ্ছে আমাদের এই সাবস্টেশনের দুটো প্যারামিটার খুব ইম্পর্টেন্ট, একটা হলো এসটি সাইজ, একটা হলো এই সাইজ। এই হাইকোর্টের সাইজটাকে আমরা এইচটি সাইজ বলি। এইচটি সুইচ গিয়ারও কিন্তু বিসিবিকে এই কারণে বলা হয়। এটা হচ্ছে একটা এইচটি সুইচ গিয়ার। এই পাশে হচ্ছে আমাদের নর্মালি ইন্ডিকেটরকে থাকার কথা, এই পাশে হচ্ছে আমাদের 415 বা 400 এরকম থাকার কথা। মানে ইনপুট যত থাকবে আউটপুটটা কিন্তু তার উপর রেশিও করে ডিপেন্ড করে। স্ট্যান্ডার্ড হলো 11 বাই হলো 400। এইখানে আপনার কনভার্টার এবং এখানে আপনার এই যে ক্যাপের সাইজিং দেখা আমাদের এই ট্রান্সফরমারটা হচ্ছে 1000 কেভি। 1000 কেভিকে আপনি মনে করেন যে √3 × 400 দিয়ে ভাগ করবেন, যে কারেন্টটা আসবে সেই কারেন্টের রেটিং আপনাকে এই ধরনের ক্যাপাসিটি করবে। এখানে দেখা যাচ্ছে আপনার প্রায় 1400 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট আসবে।
এটা হলো আমাদের এই যে 630 আরএমের কেবল, 630 সম্ভবত 750 থেকে 800 যেহেতু 1300 কে মিট করতে হবে, জন্য আমরা দুইটা করে কেবল, মানে কারেন্ট আপনার যাই থাক রেটের যে ইয়া থাকবে ওই রেটের পরিমাণ আপনি ইয়ে অ্যাকাউন্টে নিয়ে রাখবেন। যদি কখনো লোড বাড়ে, এখন ধরুন আমাদের হচ্ছে সর্বোচ্চ 300 বা 400 লোড বাড়ে, এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়তেছে, বিল্ডিং বাড়তেছে, লোড এক সময় 700 হয়ে যাবে। ওই সিস্টেম করে আপনি যখন ডিজাইন করবেন, মানে আপনি কিন্তু একজন ডিজাইনার, আজকে আপনি এখানে শেষ করে যখন এক জায়গায় যাবেন আপনাকে এই ধরনের সাবস্টেশন এখানে যখন এই ট্রান্সফরমারটা আমরা আসার পরে এই সিস্টেমটা করি। আরেকটা হলো এই যে রাউন্ড মুড আছে, মানে এতে ক্রস সেকশন এরিয়াটা মাল্টি স্ট্যান্ডে করে আরএম স্ট্যান্ড অনেকগুলো থাকে। এই সাইলেন্ট থাকবা, হ্যাঁ একটা গ্রুপ দেখো, আরেকটা গ্রুপ একটু করে এখানে দেখো। আমাদের 400 ভোল্টেজ আছে, 406 আছে। এটা হচ্ছে আমাদের এটিএস সিস্টেম। এটিএস হলো একটা অটোমেটিক ট্রান্সফার সুইচ। এটা নর্মালি আপনার ওই একটা কারেন্ট এবং একটা জেনারেটরের সিস্টেমে দেওয়া হয়। যখন কারেন্টটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক জেনারেটরটা চালু হবে। মেইন কনসেপ্টটা ওই সিস্টেম। তা আমরা এখানে ইউজ করছি যে দুটোই আমাদের মনে করেন যে ডুয়েল কানেকশন সিস্টেম। এইখানে আমাদের দেখেন এই যে অটো পার্টিকেল বা পিটিভি, এটা হচ্ছে আরবি। এই সিস্টেমটা হচ্ছে এসিবি, এয়ার সার্কিট ব্রেকার। এখানে এই এয়ার সার্কিট ব্রেকারটা হচ্ছে ইন্টারলক সিস্টেম। একটা যদি কখনো অফ হয়ে যায় অটোমেটিক অপরটা চালু হবে। এখন দেখেন আমাদের নর্মালি এইটা চালু আছে। আমি যদি এইখানে অফ করি অফ হয়ে যাবে। এখন কিন্তু আপনাদের প্রয়োজন না, পুরো এই চালু হয়ে গেছে। কতক্ষণ লাগলো সময়? 5 সেকেন্ড। এরকম 5-10 সেকেন্ড। এবং এইটা কিন্তু টাইমটা আরো কমানো যায়, কিন্তু কমানো বিভিন্ন এরকম ইফেক্ট আছে, মানে একটা গ্যাপ থাকা হয়। দেখা যাচ্ছে যে এখন আমাদের এখন যদি ইনপুটে এর কিন্তু দুইটা ইনপুটে কারেন্ট আছে, তবে এখানে সুইচিং সিস্টেমে আমরা এটা এখন আমি যদি এটা দিই এটা কিন্তু চালু হবে, কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। সাধারণত থাকে কোনটায়? মানে এইখানে দুইটাই যদি আমাদের লাইন একটা থাকে। সিস্টেম ছিল, এটাকে বলা হয় যে মাস্টার সেল। মানে একটা নেই, এই কথা বলতেছো কেন তোমরা? মাস্টার স্টুডেন্টও বলা যায়। এইখানে একটা মাস্টার দেওয়া ছিল, তাতে অসুবিধা হচ্ছিল যারা আপনারা প্রথম দিকে ছিলেন। আমরা গত বছর জুন জুলাই থেকে চালু করি। মাস্টার থাকতে ছিল কি তাই মাস্টার ছিল, ও যদি কোনো কারণে থাকে, মানে ও যখন অন হবে, মানে ওর ইনপুটে কারেন্ট থাকার সাথে সাথে অপরটাকে বন্ধ করে আবার চলে। এইটা আমাদের জন্য খুবই একটা হ্যাসেল, কারণ আসলে কোনো কারণে পল্লী বিদ্যুৎ চলে গেল, আবার আরবি চালিয়ে পিডিবি চালু হইলো, 10 মিনিট পরে আবার পিডিবি চালু আসছে, তখন হচ্ছে ওইটা বন্ধ হয়ে আবার চালু হয়। সেক্ষেত্রে আমাদের যে লোড সিস্টেমগুলো আছে কম্পিউটার পিসি সবার ইউপিএস সিস্টেম নাই, তখন কিন্তু আবার বললে আবার চালু। পরবর্তীতে এইটা আমরা মূলত এই ফাংশনটা আমি নিজেই করছি এখানে, যে এই লজিকটা থাকবে এরকম যে একটা চালু আছে, মানে ও চালুই থাকবে, কখনো বন্ধ হবে না। যতক্ষণ না ও বন্ধ হবে তখন অপরটা চালু হবে। এইটা আমি তখন একটু কাটাকাটি করে আমি নর্মালি শুধু একটা এখানে যে দেখেন ছোট একটা রিলে ইউজ করছি। হ্যাঁ, এই রিলে ইউজ করে আমি চিন্তা করলাম যে তাহলে এই নবটাকে আমি কন্ট্রোল করি, মানে এই নবে আমি জাস্ট খালি একটা রিলে সিস্টেম করে দিচ্ছি। এখান থেকে যে এনসি আর এনও তো বুঝে নেব। এনসি হচ্ছে কি নর্মালি ক্লোজ, মানে কারেন্ট না থাকলেও সে ক্লোজ। আর এনওটা হচ্ছে যে কারেন্ট আসলে ওর পিনে যদি কয়েলে যদি কারেন্ট পায় তখন ও এনও থেকে এনসি। এই কনসেপ্ট ইউজ করে আমরা তখন এই সুইচিংটাকে এটাকেই এখানে আমরা একটা ই করছি যে এ যদি চালু থাকে এ তখন বন্ধ হয়ে যাবে, মানে এর নামটাকে আমরা এখানে। সেক্ষেত্রে হচ্ছে এখন কখনো যদি আমার একটা চালু থাকে ও বন্ধ হোক আর চালু সমস্যা নেই, আর একটা চালু। তাহলে আমি প্রায়োরিটি দিচ্ছি স্যার ওই যে WZ PDCL ওটা। এটা আগে ছিল, এটা আগে ছিল, প্রায়োরিটিটা আগে ছিল। এখন যে আছে সেই থাকবে,
যতক্ষণ সে না যায়। ও আচ্ছা আচ্ছা। এই যে এখন এই যে আমাদের এই আরবিটা চালু আছে, আরবিটা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ কিন্তু এয়ার চালু হবে। এখন আর কোনো প্রায়োরিটি সিস্টেম নাই, বুঝতে পারছি। এখন আর প্রায়োরিটি প্রায়োরিটি হচ্ছে যে চালু সেটাই প্রায়োরিটি। এখন মনে হচ্ছে যে আগে এই কারণে আমাদের আরো একটা অসুবিধা হচ্ছিল, একজনের বিল অনেক বেশি হচ্ছে, আর একজনের মানে প্রায় 95% পর্যন্ত বিল হচ্ছিল একজনের, আর একজনের মাত্র ধরেন যে ওই খুবই কম। মাস্টারের বিল বেশি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ওই মানে আমরা তো দুইজনকেই বলে আনছি যে আপনাদেরকে আমরা ভালো পরিমাণে একটা ইয়া বিল দেবো। তো পরবর্তীতে ওটা করা হলো। এরপরে আমি নিজে আরও একটা সিস্টেম করছি। দেখেন এখানে এটা হচ্ছে একটা ফেস কন্ট্রোল, ফেস কন্ট্রোলার দেখা। এটা যদি কখনো এর 3 ফেজের এক ফেজ যদি পড়ে যায়, এটা হয় আমাদের এখান থেকে পড়তে পারে ওই বিভিন্ন জায়গায় যে ওদের লাইন আছে, ওই লাইনে বিভিন্ন জায়গায় আপনার ওই ফিউজ সিস্টেম করা আছে। যদি এক ফেজ কোনো কারণে ডাউন হয়ে যায়, তখন এই জায়গায় আর আমাদের এই কন্ট্রোলার চালু হবে না। কারণ হলো যে অনেক সময় হয় কি এরকম, আমাদের এখান থেকে যদি এক ফেজ ডাউন হয়, আপনার আমাদের 3 ফেজ যে মোটরগুলো আছে তখন ও 2 ফেজে চলে, তখন কিন্তু ওর ওই কয়েলটা পুড়ে যায়। হ্যাঁ, তারপর 3 ফেজের যত ডিভাইস আছে আমাদের, যেমন এসি আছে, তারপর মোটর আছে, আরও আমাদের বিভিন্ন ল্যাবে অনেক ইকুইপমেন্ট আছে, তখন আমি এটা একটা ফেস কন্ট্রোলার ইউজ করছি। মানে মূলত আমাদের এই ওদের পার্টিকুলার লাইনটায় এই সাইড দিয়ে বিশেষ করে একটু বৃষ্টি হইলে ওদের পিন টিন শর্ট আছে, কোনো কারণে হইলে ওই আমাদের আবহাওয়া অফিসের ওইখান থেকে ওদের ফিউজ কেটে দেয়। এই কারণে তখন আমরা এটা ইউজ করছি, এই যে 3টা ফেজ থেকে নিয়ে যে এখানে কিন্তু দেখেন 3 ফেজ যদি থাকে তখন কিন্তু এটা আউটপুটটা চালু হবে। হ্যাঁ, তো এইটা আমরা এখানে ইউজ করে দিচ্ছি যাতে ফেজ 3 ফেজ যতক্ষণ না মানে কনফার্ম থাকবে ততক্ষণ এটা চালু হবে। এটা করাতে আমাদের একটা সুবিধা হয়েছে যে ওই মোটর টোটর পড়ার ঝামেলাগুলো একটা বলছে। খুব ভালো একটা কাজ হচ্ছে না? নিজে কাজ করা কিন্তু খুবই একটা আছে আমাদের নিজের সব নিজেই করতেন। এখানে হলো আমাদের এর পরবর্তীতে থাকে এলটি সুইচ গিয়ার। আমরা বলছিলাম যে এলটি সুইচ গিয়ার হলো ইলেকট্রিক সাইডটা। হ্যাঁ, আমাদের এখানে এলটি সুইচ গিয়ার হচ্ছে আমাদের আমাদের 400 বা 410 15 যে ভোল্টেজটা আছে এখানে আমরা যেটা বলতেছি, যদি আমাদের ইনপুটে ভোল্টেজ বেশি থাকে আউটপুটে এখানে আমরা বেশি পাবো, অনেক সময় 450 পর্যন্ত পাওয়া যায়। এইখানে আমাদের কারেন্ট কত হয়? 3টা ফেজের কারেন্ট কিন্তু আলাদা, 3টা লাইনের কারেন্ট। এই যে দেখেন মোটামুটি এই ফেজ কিন্তু মোটামুটি ব্যালেন্স থাকা লাগে। 3টা ফেজে যদি একই রকমের লোড আপনি না দেন তাহলে কিন্তু ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়। ইমব্যালেন্স হলে আপনার কারেন্টের অনেক সমস্যা হবে। এইটা হচ্ছে আমাদের ওই এটিএস থেকে এসে এখানে আসছে। এটা আমরা মেইন, এটা হলো এমসিবি 16 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আমি বলছিলাম তখন যে আমাদের 1400 থেকে 1450 অ্যাম্পিয়ারের মধ্যে আসে। এই এমসিসিবি এটা? হ্যাঁ, এটা আপনার এমসিসিবি ব্রেকার। অ্যাডজাস্ট করা যায়। তাহলে এখানে কত কারেন্ট আসতেছে, মানে হাইয়েস্ট? এখানে তো বাস বার বলা হয় কি, বাস বার হচ্ছে ইনকামিং, ঠিক আছে? আপনি যত চাবেন নিতে হবে, কিন্তু আমাদের ওই যে রেটের ট্রান্সফরমারের যে রেট আছে ওর বেশি চাবেন নিতে হবে। বাসবারটা দেখায়নি। এইখানে হচ্ছে যে আমাদের মেইন ডিস্ট্রিবিউশন প্যানেল এটাই। এটা দেখুন, এইখানে দেখেন যে এইটা হচ্ছে আমাদের এসি প্যানেলের বাস বার। এইখান থেকে দেখেন যে দেখবো পরে দেখবো। এটা আপনার একাডেমিক সাইডে একটা গেছে, আমাদের আমরা বিভিন্ন সাইডে ভাগ করে রাখছি, যেমন এটা ফিমেল হল, এটা যে বেশি রঙের সাইড। তো এইখান থেকে এলডিসি টাইপের, তাই তো? এটা নাও চাইলে লোডটা ডিসকাস করতে পারি কিনা? হ্যাঁ, আমাদের মূলত হচ্ছে যে রোডের দিকে যে লাইনগুলো গেছে, ফিডার, আমরা ফিডার বলি। তো এই ফিডারটা আমি যদি কোথাও যদি ফল্ট হয়, মানে বিল্ডিং ওয়াইজ তো আমারই যাওয়া অ্যাসোলেট করে করতে হবে। বলছি বিল্ডিং ওয়াইজ, কিন্তু ধরো প্রথমে বিল্ডিং এরকম একটা সেম সার্কিট ব্রেকার ঢুকছে, তারপরে তো প্রত্যেকটা ফ্লোরেও সার্কিট ব্রেকার আছে। কোথাও ফল্ট হইলে তো ওইখানেই পড়ার কথা, যদি না পড়ে বা যদি আপনার রোডে এবং কোথাও যদি শর্ট সার্কিট হয় তাহলে এইটা পড়ে। আচ্ছা, এইটা যদি কোনো কারণে না পড়ে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে মেইন আছে, মেইনটা পড়বে। তারপরে আমার ওই এসিবিটি আছে, সেখানেও কিন্তু প্রোটেকশন দেওয়া আছে। ফাইনালি আমার বিসিবি আছে,
হ্যাঁ, এইভাবে কিন্তু প্রোটেকশনটা চলে। দেখছো প্রোটেকশন, প্রাইমারি প্রোটেকশন, সেকেন্ডারি প্রোটেকশন পাওয়া নাই, জি স্যার, ব্যাকআপ ব্যাকআপ প্রোটেকশন। অনেকগুলো এরকম ব্যাকআপ আছে। এটা হচ্ছে আপনার ফল্ট যদি ছোট হয় তাহলে ছোট জায়গায় ওইখানে আইসোলেট হয়ে যাবে, তা নাহলে তো যদি আমার এখানে যদি ফল্ট হয় তাহলে কিন্তু পুরো ইউনিভার্সিটি বন্ধ থাকবে। এই জন্য হচ্ছে প্রায়োরিটি বেসিসে ফল্ট সিস্টেম করা। এখানে আরেকটা হচ্ছে আমাদের এই যে পিএফআই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিট, এটা হচ্ছে আমাদের এই প্যানেলটায় জায়গা দাও। এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আপনারা মোটামুটি ভিডিও করলে সামনে দিয়ে করো, বিভিন্ন দেখেন কেভিআর, হ্যাঁ, কেভিআর সিস্টেম দেওয়া আছে। এখানে আপনার একটা রিলে সিস্টেম দেওয়া থাকে, যত ল্যাগিং কারেন্ট এবং লিডিং কারেন্ট আপনারা জানেন। এখানে মূলত হচ্ছে আমাদের স্ট্যাটিক ক্যাপাসিটর থাকে, হ্যাঁ, এটি করতে পারেন। ক্যাপাসিটারটা ওইটা দেখান, এটা খোলা আছে ওইটাই দেখান। হ্যাঁ, সেটা দেখো। এই যে আমাদের ক্যাপাসিটর সিস্টেম করা আছে, মূলত হচ্ছে ক্যাপাসিটর দিয়ে ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করা হয়। আচ্ছা এখানে এই এ আছে, আচ্ছা এখানে কিন্তু ক্যাপাসিটর কিন্তু কিসে থাকে, সিরিজে না প্যারালালে? বলো তো কিসে থাকে? প্যারালালে থাকে, কারণ প্যারালালে ক্যাপাসিটর অ্যাড হয় স্যার, জি স্যার। কিন্তু সেন্স করে কারেন্ট কতটুকু দরকার, কতটুকু ল্যাগিং আছে, সেই অনুযায়ী ক্যাপাসিটর কিন্তু ধীরে ধীরে ঠিক আছে। এখানে যে রিলে সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ, এই যে অটো দেখেন, আপনার নর্মাল হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে একে থাকার কথা, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর যদি একে থাকে তাহলে আপনার সিস্টেম ওকে। আর যদি মনে করেন পয়েন্ট, এখানে দুই প্রকার আছে, ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ থাকে। যদি আপনার ইন্ডাকটিভ লোড হলো কোনগুলো, যেমন মোটর, হ্যাঁ, এসি, তারপরে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্ট, এগুলো হচ্ছে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ লোডের কারণেই কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ডিকে করে। তো এখানে ক্যাপাসিটর ইউজ করে এটাকে মোটামুটি মিনিমাইজ করে। তো এখানে এই যে বিভিন্ন ইউনিট সিস্টেম দেওয়া আছে, যদি লোড কম থাকে তাহলে এগুলো ধরা থাকে। এখন এখানে আমাদের একটা আর কি সবসময় ওয়ান সিস্টেম দেখা যায়, ক্যাপাসিটর ম্যাগনেটিক কন্ট্যাক্ট সিস্টেম করা আছে, কিন্তু এখানে একটা আছে কিন্তু আমাদের এই যে সবসময় ওয়ান করা। স্যার বাসা বাড়িতে তো দেখলাম যে পাওয়ার ফ্যাক্টর অনেক কম থাকে, মানে 8 থাকে, 0.8 বা 0.9, এইখানে তো একদম 1। নর্মালি একই থাকে। এই জগতে সারা সিগনেচার দেখছো ওখানে করা আছে। বাসা বাড়িতে নর্মালি যদি কেউ এসি বা মোটর খুব বেশি পরিমাণ ইউজ না করে, সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা বা 95। কিন্তু মিটারে তো হচ্ছে অন দেখায় না সাধারণত, সেটা হয়তো অন্য কোনো কারণে দেখেনি, যে আমাদের এখানে তো এখন ওয়ান। পিওর অন দেখা। ভ্যালু কত, এক্সাক্ট কত, সেটা কি এইটাই? আর আমরা যখন ল্যাবে মাপছি তখনও তো স্যার 1 ছিল না। সবসময় কি আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইকুইপমেন্ট আমাদের বাসা বাড়িতে থাকে বলো? আমাদের তো না, এটা আবার হচ্ছে জি স্যার। দেওয়া থাকে এখানে। হ্যাঁ, এটা রেটিং, এখানে এই যে রেটিং এর যে 25 কেভিআর এর কথা বলা আছে। 25 এখন মূলত হলো ক্যাপাসিটর কি অটো অ্যাড হয়? অটো এটা এই যে আমি যে বলছিলাম ভ্যাকুয়াম, ঠিক আছে, এই ভ্যাকুয়ামের ভিতরেই হচ্ছে আপনার ওই ওয়ান অফ সিস্টেমটা হয়, হ্যাঁ, এর ভিতরেই আপনার আর এইটা হচ্ছে আমাদের এটাকে চার্জ করা যায়, হ্যাঁ, টাচ করলে কি হয়? ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। লোড থাকবে তারপর এইটা এখন সার্কিট ব্রেকার 1 হয়েছে, 1 লেখা আছে, ঠিক আছে? মানে এটা চার্জ করা ছিল, যখন চার্জ করা থাকে মানে কি এর ভিতরে স্প্রিং সিস্টেম দেয়। ওইখানে প্রেসার দিয়ে কি হয় স্যার? চার্জ করা এটা হলো মোটর থাকে, এসি চার্জ থাকে তাহলে মোটর দিয়ে ওটা অন হয়, আর যদি না থাকে তাহলে চার্জ করে। সার্কিট ব্রেকার।
একটু আমাদেরও বলেন। এটা হচ্ছে মোটরটাকে আমরা চার্জ করতেছি বলা হয়, বা ওটাকে ওই স্প্রিংটাকে হ্যাঁ হ্যাঁ, টাইট ইয়ে করছেন। মানে ওকে ফোর্স করা হচ্ছে। বুঝতে পারছি। যাতে কোনো এখানে খুবই তাড়াতাড়ি ওই জেটিকল নাকি বলে জানো ওই দিন এর ভিতরে হচ্ছে আমি আবার দেখাবো কি, এর ভিতরে একটা মানে মোটর সিস্টেম আছে, গিয়ার প্রোটেকশন দেওয়া আছে। তো এখানে ওই আস্তে আস্তে করে স্যার এটা তো অটোমেটিক হয় মোটর। একটা তাদের করে নেওয়া। তো এখন এইটা সাইড ব্রেকার কিন্তু অন আছে, হ্যাঁ। এখন আমরা যদি অফ করতে চাই, এটা ম্যানুয়ালি অফ করা যায়। স্যার এত কিছু থাকতে আমরা এমন প্রেসার দিয়ে করতেছি কেন? সবকিছু অটোমেটিক, এটা এমন প্রেসার দিয়ে বারবার করা লাগছে। বন্ধ, এটা তো কারেন্ট। এটাও অটোমেটিক আছে ওটা দিয়ে। এটা আমরা দেখাই। এই জিনিসটা অটোমেটিক, এই যে এটা তো এইটা কিন্তু কানেক্টেড নেই না? এই জন্য এই যে এটা হচ্ছে আপনার আমাদের ওই এসিবির একটা মোটর, ঠিক আছে? এখানে যে হ্যান্ডেল সিস্টেম লাগানো থাকে, এই মোটরে হচ্ছে মানে যখন স্টার্ট হয়, মোটর তো অনেক ফোর্স দিব, কিন্তু এই এর ভিতরে আপনার আমাদের গিয়ার সিস্টেম করা আছে, তখন আস্তে আস্তে এটা একটা আপনার যে এই দেখেন, এখন এই যে ব্রেকার অন আছে, অন অবস্থা আছে, ঠিক আছে? এবং চার্জও আছে। এখন আপনার এটা কিন্তু এখন চার্জ হচ্ছে, থাকলে ওটা ওই এখন এটা সম্পূর্ণ আপনার এখান থেকে পাওয়ার নিয়ে ইয়ে করা লাগে। আমরা যেটা এখন এই যে অফ সুইচ দিই, এটা এখন চালু আছে, দেখেন এই যে প্রায় এখানে রেটিং দেখাচ্ছে, ভোল্টেজ দেখেন এই যে আপনার 15 মোটামুটি এটা এখন লোডে নাই, এখন আমরা এটা অফ করে দেখাই। ঠিক আছে, এটা কিন্তু লোডে নাই, এখন হচ্ছে আমরা ওই দিকে করলাম না, একটু অফ করলাম না। এখন কিন্তু এটা হচ্ছে অটো অফ। মনে করেন যে এই সিস্টেম থেকে এটা হলো প্রোটেকশন সিস্টেম করা, যদি কোনো কারণে আপনার এটা হেল্প তাতে আপনি এখন যদি আমরা এটাকে আবার অন করতে চাই, এই যে শব্দ হইলো, এই সাউন্ডটাই কিন্তু ওই মোটরটাকে আমরা হ্যান্ডেল, ও যেটা আমরা হাত দিয়ে করছি এটা মোটর দিয়ে করছে। মোটরটা হইলো। ও আচ্ছা আচ্ছা। মূলত এইটাই হচ্ছে মেইন বিসিবির যে ফাংশনটা। আপনারা অনেক আগে আসছেন, দেখলেন, যখন আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবেন এই কাজে আপনাদের করতে হবে। তা এখন দেখেন মূলত হচ্ছে যদি কোনো ফল্ট হয়, ওভার কারেন্ট যায়, তখন কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ হবে, যদি আপনার সিস্টেম ঠিক থাকে। আর যদি কোনো সমস্যা থাকে, মূলত হলো যে আরেকবার দেখা যায় আপনাদের হলো সার্কিট এখন অফ। এখন অফ হওয়ার পরে এখানে ওই যে সময় কিন্তু চার্জ হয়েছে, এখানে কিন্তু এখন শব্দ। আমরা এখন অন করবো, অন করার পর দেখবেন যে আবার একটা শব্দ চার্জ হচ্ছে। এই যে শব্দ হইলো, এই সময় ওই মোটরটা ঘুরে ওই স্টিমটাকে ওর পজিশনে নিয়ে গেছে। সেটা ম্যানুয়ালি অফ করে, এখানে কোনো স্পার্কিং হওয়ার কোনো অপশন নেই, তাই কি না? যেমন আমরা অনেক সময় সার্কিট ব্রেকার যদি হয়, ফল্ট হয়, তখন ওই আগুন ধরে, আগুনটা মিনিমাইজ করার ভিতরে সার্কিট ব্রেকার। নরমালি অনেক সময় কিন্তু ওই যে টিউব লাইট জ্বালাইতে এগুলো হ্যাঁ, খেয়াল করে। এটা কি হয় সেটা? এই স্পার্কটা তো ওই ভিতরে হয়, ওটা আবার ওইটা রিমুভ করে, তাই না? ওই স্পার্কটা যাতে অটোমেটিক খুবই শর্টেস্ট টাইমে রিমুভ করা যায়, সেই কারণে কিন্তু এটা ভ্যাকুয়াম সিস্টেমে দেওয়া আছে। ক্লিয়ার? এই ভ্যাকুয়ামের এটা পুরো একটা মানে এটা খুললে কি অবস্থায় পাওয়া যায়, এটা পুরো একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? আমরা এটা একবার মাঝে রিপিট করছিলাম, তখন একটা ছোট একটা ভিডিও আমি করছিলাম।
এবং আমি এতক্ষণ যা যা বললাম সব করা আছে। সব একটা ভিডিওতে দেওয়া আছে। চ্যানেলের নামটা চ্যানেলটা ই করে নাও, সবাই সাবস্ক্রাইবার হয়ে যাবে, ঠিক আছে? লাইক কমেন্ট সব শেয়ার করে দিবেন স্যার, আমরা দেখতে পারি। আচ্ছা, ওই জায়গায় বললেন যে হচ্ছে ফিউজ ব্যবহার করা হয়েছে। ফিউজ তো যদি একবার হচ্ছে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো আবার হচ্ছে ওটা না, ওই ফিউজগুলা নষ্ট হয় না। ওই ফিউজগুলা হচ্ছে যদি ওভার কারেন্ট হয় তাহলে ওটা কিন্তু পড়ে যায়। এটা কিন্তু এই যে এরকম আমাদের এখানে পুড়ে যায় না, পুড়ে যায় না, মেল্টিং হয় না স্যার ওইটা ইঞ্জিনের অনলাইন ফল্ট। ড্রপ হয়ে যায়। আচ্ছা, drop out। ও তোরা সেকেন্ড গ্রুপ ছিলি? অফ হয়ে যায়। এটা কিন্তু ভিতরে যে পার্টটা এত সহজে পড়ে, মানে ভিতরে এত সহজে বার্ন হয়। এটা একটা মেটাল, যেটা ফিউজের কনসেপ্ট হলো কি, ভিতরে একটা ছোট একটা মানে খুব মেটাল থাকবে, ওই মেটালটা কিন্তু বার্ন আউট হয়ে পুড়ে যাবে। তো এইখানে সিস্টেমটা হলো ড্রপ আউট মানে কি, ড্রপ স্যার মাঝে মধ্যে হচ্ছে কাজ করে হচ্ছে যখন শর্ট সার্কিট হয়ে যায় তখন আসলে তো ওই কারণে দেখবে ওই যে পল্লী বিদ্যুতের যারা ওই যে আলোর গেরিলা, ওদের একটা থাকে দেখছেন, ওই যে লাইনম্যান যেটা, লাইনম্যান ওটা উঠে এখন জাস্ট এরকম করে লাগাই দেয়, ওরা কিন্তু ওই যে একটা কোটা সিস্টেম থাকে, ধাক্কা দিয়ে লাগাই দিলে তখন আমার চালু হয়ে যায়, ঠিক আছে? এই হলো মেইন সিস্টেম। আর আমাদের এইখানে এই সিস্টেমটা কিন্তু ওই অনেক আগে থেকে চলতেছিল, বিভিন্ন কারণে ওভারহিটিং হয়ে তারপরে আমরা যেটা দেখছিলাম আমি যে ভিতরে একটা বড় বা ছোট আকারের একটা পাখি ঢুকেছিল। এই পাখি ঢুকে যায় ওই যে সিস্টেম না, তখন এটা আর এটা ভিতরে জায়গা তো মানে আমরা টের পাইতে পেতে অলরেডি এগুলা মানে অনেক সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। এই যে আমাদের এইটাও আমাদের একবার কিছুদিন আগেও আমরা এই ভিতরে মানে এই যে আপনারা করোনা ইফেক্ট, তারপরে স্কিন এই ধরনের করোনা ইফেক্ট আমরা এখানে রেগুলারই দেখি। মাঝে মাঝে লাইন গরু হয়ে যাবে, আগুন হয়ে যাবে। অনেক সময় যদি এখানে ময়েশ্চার মানে বাড়া যায় তখন এই ওই এখানের মধ্যে স্পার্কিং করে না, মানে আর্দ্রতা বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এইটা আমি আগে দেখাই। এইটা হচ্ছে আমাদের এইচটি কেবলের একটা ফল্টি কেবল আমরা দেখছিলাম। এইটা কি আপনাদের এখানে কাজে লাগে? এটা আপনারা চাইলে নিতে পারেন। এটা আমরা চাইলে, আমরা ল্যাবে কিন্তু আমাদের আছে। ঠিক আছে, এখন এইটা কিনে আমি যে বলছিলাম যে যখন আপনার স্ত্রী ব্রেক বা করোনা ইনসুলেশন ব্রেকডাউন হয়েছে, পুরো ব্রেকডাউন হয়ে আগুন, এখানে আগুন দেখে তা আমরা ধরুন যে কোনো কারণে দেখতে পাচ্ছি পরে। এখন মূলত হচ্ছে আপনার এটা হলো হিট সিঙ্ক, ঠিক আছে? এটা হিটসিং হিট সিঙ্ক আপনারা ওই যে ইলেকট্রনিক সিস্টেম থাকে আগুন মসফেটে ইউজ করে, যেটা মসফেটে হিটসিং ইউজ করে। আচ্ছা, মোটরটা দেখালেন, দেখুন মোটরটা যেটা স্প্রিং ইয়ে করে, কন্ট্রোল করে, এটা তো না গিয়ার মোটর। মূলত হচ্ছে এই হিট সিঙ্কগুলো একটা ক্যারেক্টারিস্টিক হলো এটা কিন্তু দেখেন বড় সড়ো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা যখন হিট দেওয়া হয় মানে হিট গান আছে বা যে কোনো একটা আগুনের শিখা যদি এর কাছে নেন কিন্তু এরকম চুপসে অ্যাবজর্ব করে নেবে। এটা একেবারে স্ক্রিনের সাথে এটা আপনি বাজারে কিনতে পাবেন। এটা তাহলে স্ক্রিনের সাথে যখন মিশে যে এর কাজটা কি হয় আসলে? এটাই না, আগে তো এই যেরকম পুরো একটা প্রোটেকটিভ সিস্টেম থাকে। হ্যাঁ, আর এর উপরে থাকে এটা। হ্যাঁ, ওই তো তখন এটা তো আমরা যখন এই যে হিটিং করা হলো মানে যে লাক্স, এটা তো কেবল লাক্স করা হলো। হ্যাঁ হ্যাঁ, এই লাক্সটা যখন করা হয় তখন তো এই পার্টটা কেটে এখানে একটা মানে জ্যাকেট সিস্টেম আছে, পুরোটা বাদ দিয়ে টোটা দিয়ে পাঁচ করা হয়। এই তখন এটা দেওয়া হয়, তাই তো? তখন পরবর্তীতে যখন এই জায়গায় আবার ওই যে করোনা ইফেক্ট হইতে পারে, হ্যাঁ মানে এখানে আপনার ওই ভোল্টেজ গুলো হইতে পারে, এই কারণে কিন্তু এই সিস্টেমটা দেওয়া হয়। এখানে এর ভিতরে আরো অনেক আপনার টেপ সিস্টেম দেওয়া হয়, এটাকে বলা হয় পিআইবি টেপ, কালো হ্যাঁ টেপ সিস্টেম দেওয়া হয় এবং স্পেশালি আঠা আছে সব দিয়ে পরে এটাকে দিতে হয় যাতে এইখানে মানে আগের ভিতরে কিন্তু বেশ কিছু সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ, এইটাকে যাতে সে ওই ওপেন অবস্থায় যাতে ফায়ারটা না করে, এই কারণে কিন্তু এই সিস্টেম। এটা হলো
আমাদের এই হিট সিঙ্কের ক্যাপ বলে ঠিক আছে মেনটেন এই যে এটা আছে এটা তাই তো ক্লিয়ার। এই যে ছোটো থাকে এই বড় সিস্টেম থাকে বড়টা ইউজ করতে আমাদের কাছে না। তখন এই যে বিভিন্ন পার্ট বাই পার্ট এরকম হিট সিঙ্ক এটা হলো যে টিউব সিস্টেম কিন্তু আপনি যখন এর গায়ে হিট দিবেন তখন ক্লিয়ার। এটা এক্সট্রা ইনসুলেশন দেওয়া এটা কি মানে এক্সট্রা ইনসুলেশন দেওয়া যাতে ওই উনিদের বললো যে আমাদের যদি হাই ভোল্টেজের কারণে স্কিন ইফেক্টের কারণে স্পার্ক না হয় বা করোনা তৈরি না হয় এই জন্য এক্সট্রা ইনসুলেশন দেওয়া এগুলো ইউজ করা হয়, টেপ ইউজ করা হয়। আর এটা হচ্ছে ড্রপ আউট স্ট্যান্ডার্ড সিস্টেমটা হলো কি আপনার 30 কেভির জন্য পার সেন্টিমিটার ঠিক আছে। মানে আপনি যদি পাশাপাশি দুইটা ভোল্টেজ রাখেন দুইটা অ্যানোড বা ক্যাথোডের যদি ভোল্টেজ গ্যাপটা যদি 30 কেভি মানে যদি আপনার 1 সেন্টিমিটারের কম হয় তাহলে এটা শর্ট অবস্থা। মনে করেন যে আমাদের ওভার ভোল্টেজ বাংলাদেশে এখন সর্বোচ্চ ভোল্টেজ কত হয়েছে 400 কেভি 400 কেভি। আমাদের এখানে হলো কত 11 আর হলো কত 400 তাহলে আপনার প্রায় এখান থেকে আরো প্রায় 40 গুণ বেশি না। 40 গুণ বেশি হলে আপনাকে ধরেন যে ওই যে বড় যে টাওয়ার সিস্টেম পিভিসি টাওয়ারগুলো কিন্তু বড় ওটা ভোল্টেজ ওইখানে বলা আছে যে ওই টাওয়ারের নিচে বিল্ডিং করা যাবে না, ঘর করা যাবে না, কাছাকাছি মিনিমাম 10 মিটার দেওয়া যাবে না। কারণ হলো যে যখন এই জায়গাতে ভোল্টেজটা গেল এর আশেপাশে এই যে স্কিন ইফেক্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এই কারণে হচ্ছে যে আপনাকে একটা গ্যাপ থাকে নিশ্চিত আপনারা কর্মের কিছু বলবেন বলতে ডিস্টেন্স যদি কম হয় তখন ওই গ্যাপের আরেকটা হলো যে এই যে আমি যেটা বলছিলাম ড্রপ আউট এইটা কিন্তু ওই যে বললে কিন্তু যে লোক এইটা ধরে মারে একদম ইয়ে করে থ্রো করে আর লেগে যায়। সিস্টেম দেওয়া থাকে মানে যখনই ওভার কারেন্ট যায় তখন ডিসকানেক্টেড করে আর এর ভিতরে হলো আপনার ওই যে ফিউজের তার লাগানো থাকে। আচ্ছা এইগুলা আমরা আমাদের কি ল্যাবে দেখাতে পারি আমরা না এইগুলা ড্রপ আউট ফিউজ? পুড়ে গেল পরবর্তীতে লাগানোর পর কাজ হ্যাঁ হ্যাঁ এটা তো সমস্যা হবে না যে তার কোনো পুড়ে যায় একটা তার লাগিয়ে আবার কানেক্ট করা যাবে। প্লাস্টিক হ্যাঁ এর ভিতরে জাস্ট ওই যে আপনার একটা তার থাকবে। ব্ল্যাক আউট হয়েছে ব্ল্যাক আউট মানে কি তোরা পুরা এই সিস্টেম পুড়ে গেলে সার্কিট ব্রেকার শেষ, সার্কিট ব্রেকার থেকে আউটপুটে কারেন্ট যাচ্ছে না ক্লিয়ার, তখন তো এই ভার্সিটি পুরাই ব্ল্যাক আউট। আবার নতুন করে সার্কিট ব্রেকার কানেকশন দিবা তারপরে আবার সিস্টেম চালু হবে। তিনি নিজে করছে বললো না এই যেটা পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিল উনি নিজে আবার সব সিস্টেম ইয়ে করে চালু করছে। এটাই অনেকদিন টাইম লাগছিল না, সর্বশেষ ঘটনা হচ্ছে বাংলাদেশে 7 দিন ছিল ব্ল্যাক আউট। 11টা থেকে সন্ধ্যা প্রায় 9টা পর্যন্ত। এটা হচ্ছে যে আপনার আমাদের কুষ্টিয়া ভেড়ামারা পিজিসিবিতে হ্যাঁ আপনার ওই ইন্ডিয়া থেকে কিন্তু একটা পাওয়ারিং তৈরি করা হয়। এইটা আবার কনভার্ট করার জন্য কিন্তু SBDC হ্যাঁ এইচবিডিসি করে আপনার বিদেশ থেকে বা অন্য দেশ থেকে যখন আনা হয় তখন ওই হাই ভোল্টেজটাকে ডিসি করে আনা হয় আবার এসি করে যেমন বললো ওই ফ্রিকোয়েন্সি ইফেক্টটা যাতে না হয়। তো এখন ওই যে হারমোনিক হারমোনিকের কারণে অনেক সময় এটা নামে না তখন যে কোনো একটা কারণে ওইখান থেকে একটা ব্যাড সিগন্যাল চলে আসার কারণে আপনার ওই মূলত আমাদের এটা তো সিনক্রোনাইজ সিস্টেমটা তো আপনার সিনক্রোনাইজে শর্ত করতে হবে আপনার সেম ভোল্টেজ থাকতে হবে, তারপরে পোলারিটি সেম থাকতে হবে, ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে, সিকোয়েন্স সেম থাকতে হবে আর ফেজ ডিফারেন্স ফেজ সিকোয়েন্স এবিসি এই অনেকগুলো শর্ত এবং এটা কিন্তু প্রত্যেকটা জেনারেটিং স্টেশনে এই সিনক্রোনাইজ করার জন্য একটা মানে খুব সিকিউর সিস্টেমই থাকে। মানে যখন আপনার ভোল্টেজটাকে উঠানো হয় তখন ওইটার সাথে মানে যে রানিং যেটা আছে এটার সাথে আমাদের জেনারেটিংটা এরকম মানে লেভেল করে করে একটা সিস্টেম করা হয়। তো যাক ওই সময় কোনো একটা ফল্টের কারণে মানে ওইটা পুরো আমাদের যে পিভিসিবি পাওয়ার কি ন্যাশনাল যে গ্রিড আছে ওই গ্রিডের উপর চলে আসার কারণে মানে পুরো জায়গায় আপনার আর এটা তো অটো সিস্টেম একবার পড়ে গেছে তখন ওই যে ফল্টটা ওই ফল্টটা মোটামুটি মিনিমাইজ না করা পর্যন্ত মানে আমার তখন মনে আছে আমি একটা কারণ যে আমাদের ওইখানে তো যে আপনারা জানবেন প্রত্যেকটা টাওয়ার ওখানে ব্যাটারি
স্পেশাল জেনারেটার আছে, মানে কোনো কারণে আপনাকে কিন্তু পাওয়ার করা তো ওই দিন মনে করেন কারেন্ট চলে গেছে, কখন আসবে এখন তো কোনো বন্ধ সব বন্ধ। এখন মোবাইল আলাদা চাচ্ছে তো অন্তত মোবাইল চালছে, তখন মনে করেন যে পেট্রোল পাম্পে এত ভিড় হয়ে গেল, মানে করেন সবাই কেউ 10 ব্যারেল নিয়ে যাচ্ছে, কেউ 5 ব্যারেল নিয়ে যাচ্ছে। আমরা সারাদিন ওই সেই পেট্রোল পাম্পে গেছি, মানে জেনারেটর চালাতে চালাতে তো ইয়ে লাগবে, অয়েল লাগবে। এবং আমাদের ওইখানে যে জেনারেটর ছিল ওটা একটা 320 কেজি, ইয়ে আল্লাহ, এক বুঝছেন? ঘন্টা অনেক চলতে বড় লাগে বড় 30 লিটার। 320 কেভি মানে কেমন অনেক বড় জেনারেটর। আমরা কিন্তু এই যে আমাদের লিফটের কাজ জন্য ওই যে 800 কেজি 320 কেজি একটা বিল্ডিং। যাক, আরো যদি কারো কোনো স্পেশাল থাকে আচ্ছা, ওই যে ব্ল্যাক আউট পুরো বাংলাদেশে হয়েছিল না আমাদের ওখান থেকে যে লাইনগুলো আসছে না না, সেটা? পুরো যে ন্যাশনাল ভিডিওটি তো খরচ হয়ে যায় পুরো বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে তো কারেন্ট ছিল না অনেক সময়। ওই সময় আমরা স্টুডেন্ট ছিলাম। স্যার এইখানে যে স্যার এটা তো একটা ধারণ ক্ষমতা আছে, এটা থেকে যদি স্যার বেশি লোড পড়ে যাচ্ছে তখন যদি সার্কিট ব্রেকার ট্রিপ করবে, আস্তে আস্তে অনেক করে। ট্রিপ করবে। আমাদের এখানে বিভিন্ন তো প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে, তো এখানে আমাদের এখানে আবার কারেন্ট প্রোটেকশন, ডিফারেনশিয়াল প্রোটেকশন। এটা একটা আলাদা ফিচার করা আছে। এখানে দেখেন এটার অ্যাম্পিয়ার রেটিং দেওয়া আছে 200 অ্যাম্পিয়ার, এটা 200 অ্যাম্পিয়ারের উপরে অ্যালাউ করতে 250। ঠিক আছে। তো এখন দেখেন এটা আবার এই যে এখানে ইয়ে আছে মিনিমাম ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম হলো 250, মিনিমাম মিডিয়াম 175। ঠিক আছে। এখানে যে অ্যাডজাস্ট করা যায় এই যে একটু নক আছে, অ্যাডজাস্ট করা যায়। তো এখন আমরা তো কখনোই এটাকে ধরেন যে 200-র উপরে নেব, আচ্ছা, অ্যাডজাস্ট করার সময় মেজার করেন কি দিয়ে? অ্যাডজাস্ট করতেছেন আপনি তখন? এখানে ওই যে ম্যাক্সিমাম মিনিমাম লেখা আছে, আপনি যদি ম্যাক্সিমামে নেন তাহলে ওই 250 ও আচ্ছা আচ্ছা, ওই এখানে ইয়ে দেওয়া আছে, ইন্ডিকেটর দেওয়া আছে। এখন দেখেন এইখানে মোটামুটি 230 বা 250 মতো আছে, তাহলে আমার একটা সার্কিট ব্রেকারের রেটিং সমাপন দ্বারা সেটা কিন্তু প্রায় 4টা সার্কিট ব্রেকার দেবে। এখন এইখানে আমরা যেটা দেখছি এখন তো ধরুন শীতকাল, এই কারণে এইরকম যদি আপনার ফুল আপনার এপ্রিল বা মে মাসে হতো এখানে 500 বা 600 600 অ্যাম্পিয়ার। 600। তার মানে ওখানে ক্লিয়ার, ওখানে 200 যে বলতেছে 200, তাহলে একটা লাইনে 4টা সার্কিট ব্রেকার আছে, তাই তো? টোটাল যে 4টা আমাদের ফিডার আছে, 4টা ফিডার আছে, তাহলে 4টা ফিডারে, তাহলে 4টা যদি হয় তাহলে 200 200 করে 800 পরিমাণ। ওই তো আমাদের এখানে 1000-1200 পর্যন্ত নেওয়া হচ্ছে। ঠিক আছে। এখন এই যে এটা বড় আপনারা যে একটা ক্যালকুলেশন দিলাম, এটাকে আপনি পাওয়ারে কনভার্ট করেন, ক্যালকুলেটর করবেন সবাই। এটা এক এক ফেজে ইনকাম আছে, তাহলে আপনার এভারেজ পাওয়ার এখন কত যাচ্ছে? তিনটায় যোগ করলে 630 করে ধরো, 690, আর ভোল্টেজ 690 405 ভোল্ট কিন্তু √3 690 পারফেক্ট 1 ধরি না, হ্যাঁ পারফেক্ট। 1 ধরি, √3 গুণ করছো 484। না এখানে আমি ইন্ডিভিজুয়ালি আপনারা এক একজন করেন, তাহলে হলো কি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, এখানে হলো ক্ষেত্রে আলাদা 1.73 400, ঠিক আছে। ভোল্টেজ হলো আমরা কারেন্ট 405। 25 ধরে নিই, ঠিক আছে। এক একটা বলতে তো এবারে 75। আচ্ছা, একটা আপনি যখন √3 নেবেন তখন একটা ফেজ নেবেন, ঠিক আছে। আর আপনি যখন 3 ফেজ নেবেন তখন √ বাদ দেবে 3 ইন্টু এই 3টা যোগ করে নেবেন, ফেজ, যেহেতু ফেজ কারেন্ট এটা। ঠিক আছে। তা দেখেন এখন আসছে আমাদের 155 কেবি, হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে √3 হিসেবে করে করলাম। আপনি যদি এখন ইন্ডিভিজুয়াল ফেস করে করেন সেক্ষেত্রে আপনার ধরনের যে 215, তাহলে এটা 3 ফেজের কারেন্ট গুণ হলো এটা। তাহলে আসছে এটা আমাদের এখানে ইয়ে কত কেভিএ টোটাল লোড কত আমাদের এখানে? এটা √3 দিয়ে বাদ দিতে হবে। গুণ করা। যখন আমরা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ নেব তখন কিন্তু 3 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে এটার সাথে আপনার 200 যখন আপনি এটা কিন্তু এটা হলো কিন্তু আপনার নিউট্রালের কারেন্ট মানে এক একটা ফেজের কারেন্ট। তখন আপনাকে এই ভোল্টেজ নিতে হবে হলো 230। আর যখন আপনি এইখানে যদি √3 ইউজ করেন এটা কি ফেজ টু লাইন। এটা হলো যে মানে নিউট্রাল মানে ফেজের চেয়ে নিউট্রাল মানে সিঙ্গেল ফেজের। কোন কারেন্ট দেখাবে? আরে দেখেন 45 থেকে 55 হার্টজ দেখা যাচ্ছে এখানে। এর রেঞ্জের ভিতরে থাকলে কোনো সমস্যা হবে না, তাই তো? কিন্তু এর রেঞ্জের বাইরে গেলে ট্রিপ করবে নাকি এটা কি? মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের কত 50 হার্টজ না? 50 এটাকে এতে অ্যালাউ করা হয় হলো 50.5 5 এবং 49.5 মানে 0.5 এর মানে যে প্লাস মাইনাস। জাস্ট এটা রেটেড এর অপারেশন এটা রেটেড হচ্ছে এই অ্যামিটারটা অন করতে পারতে পারবে। কিন্তু আপনার সিস্টেমে ভোল্টের হচ্ছে সাথে মিল আছে। তো ফ্রিকোয়েন্সিটা আপনার অ্যামিটারটা রিডিং বোঝা যায় হচ্ছে যে আপনি যখন জেনারেটর চালাবেন জেনারেটরের আরপিএম এর উপর ফ্রিকোয়েন্সি রিলেটেড। মানে এটা দুইভাবে ডিপেন্ড করে। একটা হলো যদি আপনার লোড বাড়ে মানে এটা আপনারা দেখবেন যখন Frequency কমে। আপনার একটা যে ট্রাক বা ইঞ্জিন যখন হচ্ছে খুব স্লো বা যে লোড বাড়লে স্লো হয়ে যায়, ফ্রিকোয়েন্সি কমে যায়। মেশিনের ওই ধুমো বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তখন দেখবেন মেশিনের আরপিএম কমে যায়। আর যখন আপনার ফ্রি লোডে থাকবে তখন এটা ওভার ফ্রিকোয়েন্সি। ওভার ফ্রিকোয়েন্সি। স্যার ওই যে ওইখানে আমরা পাওয়ার ফ্যাক্টর যে ইমপ্রুভমেন্ট দেখালেন, আমরা তো ল্যাবে হাতে হাতে করছি যে পাওয়ার ফ্যাক্টর বাড়াইছে, এখানে অটোমেটিক কিভাবে বাড়ে কমে? সিস্টেম সেট করা আছে, ম্যাগনেটিক রিলে দেওয়া আছে। ম্যাগনেট এমসি কন্টাক্ট আছে। অটোমেটিক বাড়ে? হ্যাঁ, এখানে আমরা যেটা দেখছি যে মোটামুটি ওই যে আমরা তো পাইলাম 150, যখন এখানে 300 মতো অ্যাম্পিয়ার বাড়ে তখন এইগুলো এক একটা করে এটা মেজারমেন্ট ওইভাবে দেওয়া আছে। র্যাগিং কারেন্টটা বাড়লে তখন সেটা অটোমেটিক। তাই ওই পাওয়ার ফ্যাক্টরটি মানে কাজ করে আর বাকিগুলো অফ করে। মূলত আপনার ওই র্যাগিং কারেন্টটা এই ইন্ডিকেটরটা ইন্ডাকটিভ থেকে এরকম এটা ওই যে মানে আপনার টোগল মুডের মতো অবস্থা, মানে এখন ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ কাছাকাছি। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি? কোনো ইমাজিনারি নাই, ইন্ডাক্টর নাই, ক্যাপাসিটরও নাই। এই জন্য ওই দুইটা দেখাচ্ছে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইন্ডিকেটর নাই এখানে। এগুলা হারমোনিয়াম দেখেন, টোটাল হারমোনিয়াম ডিসটরশন করে টিএইচডি দেখা যায় এখানে। পয়েন্ট 5 দিস লিমিট হারমোনিক 0.5 পর্যন্ত লিমিট ইয়ে করে। আর এই দেখেন টিএইচডি 00 হারমোনিক তো নাই, হারমোনিক নাই না। ফান্ডামেন্টাল যাক মোটামুটি হচ্ছে যে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল যদি আপনি মোটামুটি দুটাকে ম্যাচ করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য যে কোনো জায়গায় গেলে তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনাকে কিছু মানে আপনি যদি ইঞ্জিনিয়ার ভাবলে থাকে তাহলে সেটাই আপনার কাছে প্র্যাকটিক্যাল। আমাদের স্যার বলতে বুঝছেন, যারা ভর্তি হয় ইঞ্জিনিয়ারিং এ টিপুরিতে ভর্তি হয় প্রথম দিন মনে করে সিপি ইঞ্জিনিয়ার হয়েছে, ফার্স্ট ইয়ারে, হ্যাঁ সেকেন্ড ইয়ারে মনে হয় না চিফ নেক্সট সিপি ইঞ্জিনিয়ার রিঅ্যাকশন, তারপরে মনে হয় না অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ফোর্থ ইয়ারে মনে হয় আমি কম্পাউন্ডার টেকনিশিয়ান হিসেবে বের হয়। ক্লিয়ার? এটার কারণ হচ্ছে যে আপনারা যেখানে যাবেন একটু জোরে বলুন স্যার। এই ওদিকে কে? কিছু কি বলতেছে? না না না, ফোনে কথা বলতে